এবং হ্যাঁ, আবেশ বন্দ্যোপাধ্যায়কেও দেখানো হয়েছে। এখানে যে লাস্টে যেটা দেখানো হলো যে একজন বড় পাওয়ারফুল ফ্যামিলির একজন ছেলে সেখানে ছিল, সেটা কিন্তু ইন্ডিকেট করেছে মমতা ব্যানার্জির ফ্যামিলির কেউ। ওয়েব সিরিজে যে সোহিনী সরকারকে আমরা দেখলাম যে একজন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার, বাস্তবে কিন্তু আমরা এটাই চাই, কিন্তু বাস্তবে আমরা কি পেয়েছি? একজন আইপিএস ইন্দিরা মুখার্জি। সমাজের কলঙ্ক হচ্ছে ইন্দিরা মুখার্জির মতো অফিসাররা। এই ধরনের অফিসার যেন ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে কোনোদিন জন্ম না হয়। তার নিচে নির্মল ঘোষ, বিনীত গোয়েল, আর হচ্ছে ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তা, এই চারজনকেই মমতা ব্যানার্জির সামনে বসানো উচিত। বসিয়ে এরা কার কার ডিরেকশন ফলো করেছে এটা জানা উচিত। যেভাবে মেয়েটাকে মার্ডার করা হয়েছে, যেভাবে দেখানো হলো, আমি ওইটুকু সিনে আমার পক্ষে দেখা সম্ভব হয়নি। আমি ডাক্তার হিসাবে জীবনে অনেক ডেড বডি দেখেছি, অনেক মানে মার্ডার কেসও দেখেছি, সুইসাইড কেসও দেখেছি, কিন্তু কোনো মানুষকে এইভাবে মারা যায় এবং সেখানে দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্টের এখানে যে ওয়েব সিরিজে যেটা দেখানোর চেষ্টা করেছে যে তার চেনা পরিচিতি লোক করেছে, সেটা খুব ভয়ঙ্কর। যদি আজকে সেই সৈনী সরকারকে পাওয়া যেত, তাহলে কিন্তু এই মুভিতে যেটা দেখানো হয়েছে যে অজয়ার মা বাবা হিসাবে তারা, বিশেষ করে অভয়ার মা বাবা আমাদের বাস্তবের মাটিতে, তাদের এই যে মেয়ের বিচার চাইতে হতো না, বিচারটা পেয়ে যেত। যে হেলথ ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তিনজন মিলিতভাবে এই ক্রাইমটাকে ধামাচাপা দিয়েছে। দাদা, একেবারে অজয়া বলে যে সিরিজটা হইচইতে নিয়ে, সেটা নিয়ে প্রচন্ড বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে। আপনি একেবারেই অভয়া আন্দোলনের যে আন্দোলন হয়েছিল, প্রথম সারির মুখ হিসেবে আপনাকে দেখা গেছে। আপনি সেই সিরিজটা দেখেছেন, এই অজয়া বলে যে সিরিজটা রয়েছে হইচইতে, কতটা সিমিলারিটিস রয়েছে বা কতটা বাস্তবায়ন করতে পেরেছে? দেখুন, অজয় স্পেশাল টাস্ক ফোর্স বলে যেটা অলরেডি হইচইতে রিলিজ হয়েছে গতকাল, আমি দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে দেখার পর থেকে আমি নিজেই আজকে মনে হচ্ছে যে সেই 9th আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, সেটা মনে হলো যেন চোখের সামনে দেখছি। অনেকে বিতর্ক করতে পারে, দেখুন যে কোনো সিনেমা মানে একটা বাস্তব কোনো কিছু ঘটে গেলে তার উপর বেস করেই কিন্তু সিনেমা তৈরি হয়। এইবার এখানে সেই একদম সেম প্লট সেইভাবে তো দেখাতে পারে না, তার কিছু নিয়ম থাকে, যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, তো সেক্ষেত্রে একটা ডিসক্লেমার দিয়ে পড়ে। কিন্তু মুভিতে যেভাবে দেখানো হয়েছে, সব থেকে যে জিনিসটা আমার লেগেছে, যেটা ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ একটা ভাবে দেখানোর চেষ্টা করেছে সোহিনী সরকার, যেখানে একটা স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার। যদি বাস্তবের মাটিতে যদি আজকে সেই সোহিনী সরকারকে পাওয়া যেত, তাহলে কিন্তু এই মুভিতে যেটা দেখানো হয়েছে যে অজয়ার মা বাবা হিসাবে তারা, বিশেষ করে অভয়ার মা বাবা আমাদের বাস্তবের মাটিতে, তাদের এই যে মেয়ের বিচার চাইতে হতো না, বিচারটা পেয়ে যেত। কিন্তু আজকেও এই মুভিতেও কিন্তু তারা যেটা দেখিয়েছে, সেখানে কিন্তু বিচার অধরা। মানে স্পেশাল টাস্ক ফোর্স একটা ইনভেস্টিগেশন করে যে রিপোর্ট জমা দিচ্ছেন সোহিনী সরকার, সেখানে দেখানোর চেষ্টা করেছেন যে তার সুপিরিয়ারই হচ্ছে দায়ী। মানে এখানে হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তিনজন মিলিতভাবে এই ক্রাইমটাকে ধামাচাপা দিয়েছে। এবং এই জায়গায় আমি গত 2 বছর ধরে এর যে সায়েন্টিফিক এভিডেন্স, পোস্টমর্টেম, সিএফএসএল রিপোর্ট, বিভিন্ন কথা নিয়ে যেগুলোকে অন্তত মিডিয়াতে বলেছি, আমার মনে হয়েছে এই যে ওয়েব সিরিজে সবগুলো কিন্তু দেখানো হয়েছে। এবং আমার একটা সব থেকে বেশ কয়েকটা কথা আজকে মনে পড়ছে। যখন এই প্রথম তদন্তটা সিবিআইয়ের হাতে গেল, সুপ্রিম কোর্টে যখন শুনানি হলো, তার আগে আমার সাথে কথা বলেছিলেন হচ্ছে এখন প্রয়াত মিস্টার ফিরোজ এডুলজি, যিনি এই হাইকোর্টে লড়াইও করেছিলেন। উনি সুপ্রিম কোর্টে যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই কেসে তোমার কি লুফলস বলে মনে হয়। তখন আমি একটা খুব বাড়িটা, তখন তো এখনো পর্যন্ত এভিডেন্স তখন হাতে আসেনি, কি লুফলস হয়েছে অত কিছু তো জানা সম্ভবপর হচ্ছে না। আইনের যে পরিভাষায় যেখানে লড়াই করা যাবে, তখন আমি অতটাও এক্সপার্ট নই, যেটা এখন হয়তো অনেক ইজিলি বলতে পারি। প্রথমে তখন আমি তাকে একটা কথা বলেছিলাম যে নো ফ্র্যাকচার নো ডিসলোকেশন, এই কথাটা আমি ওনাকে বলেছিলাম, এবং সেটা উনি সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করেছিল যে উইথআউট কোনো রেডিওলজি, মানে এক্সরে ছাড়া উনি কি করে নো ফ্র্যাকচার নো ডিসলোকেশন লিখলো। এবং এই যে আমাদের হাইকোর্টে এখন যে পিটিশনটা পড়েছে, সেই পিটিশনেও কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে পোস্টমর্টেমটা 1 ঘন্টায় কি করে করলো, এবং 1 ঘন্টায় করার পরে তারপরে তার বডিটার, আমরা বডি পুড়িয়ে দিয়েছে ভালো কথা, কিন্তু তার যে পিকচার আমাদের কাছে আছে, তার যে অ্যাঙ্গেল,
আমি একটা বড় একটা মিডিয়াতে আমি Place of অন্তত occurrence. বলেছিলাম প্লেস অফ অকারেন্স নিয়ে প্রশ্ন আছে। এই প্রতিটা পয়েন্ট দেখলাম আমি কিন্তু এই ওয়েব সিরিজে ফুটিয়ে উঠেছে। তাছাড়া দাদা আমরা দেখেছিলাম যে ওই টাইমে কিছু রেকর্ডিং ভাইরাল হয়েছিল, যেগুলো অনেকে ফেক বলছিল, আবার অনেকে সত্যতা দেখা যাচ্ছিল। তারপরে নার্সের যে ভূমিকাগুলো, সেই বিষয়টা নিয়ে এই যে ওয়েব সিরিজে সেগুলো দেখানো হয়েছে, সেটার সাথে আপনি তো একেবারেই এই আরজি কর আন্দোলনের একদম মানে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। দেখুন, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই ওয়েব সিরিজে যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে, যে একটা জিস্ট বলে একটা কথা হয় না, যে আলটিমেট দেখানোর উদ্দেশ্য মেয়েটাকে কিভাবে মার্ডার করা হয়েছে, কারা মার্ডার করেছে। আমাদের কিন্তু অভিযোগের তীর কিন্তু ডিপার্টমেন্টের দিকে ছিল, এবং এই মুভিতেও কিন্তু এই ওয়েব সিরিজে কিন্তু সেম জিনিস দেখিয়েছে, যে তার যে বস ছিলেন তারা, তার সাথে যারা ডিউটি করেছিলেন তারা, আরেকটা হচ্ছে এই সময় সন্দীপ ঘোষের যে বাহিনী, বিশেষ করে আশিস পান্ডে যে জেল খেটেছে তার একটা বাহিনী, এটা কি সমস্ত পার্ট কিন্তু এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে। আবেশ বন্দ্যোপাধ্যায় ভূমিকা এবং হ্যাঁ, আবেশ বন্দ্যোপাধ্যায়কেও দেখানো হয়েছে। এখানে যে লাস্টে যেটা দেখানো হলো, যে একজন বড় পাওয়ারফুল ফ্যামিলির একজন ছেলে সেখানে ছিল, সেটা কিন্তু ইন্ডিকেট করেছে মমতা ব্যানার্জির ফ্যামিলির কেউ, এটাকে কিন্তু ইন্ডিকেট করেছে। আর একটা ব্যাপার হচ্ছে নার্সের, যেটা আপনি বলছেন, দেখুন আমাদেরও হসপিটালের ভেতরে এগুলোর তো কোনো এভিডেন্স নেই যে সেগুলোকে আমি বলবো, যেটা সিবিআই কোর্টে দিয়েছে সেইগুলো আমি জানি, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অফিসিয়াল এভিডেন্স। কিন্তু হসপিটালের ভিতরে বিভিন্ন রকম কথাবার্তা হয়, সেই কথাবার্তার ভিতরে শোনাও গেছিল যে একজন নার্সিং স্টাফ সে ভিডিও করেছিল, এবং সেই ভিডিও আয়োসীমা দিয়েছিল, কিন্তু সেই ভিডিও পরবর্তীকালে পাওয়া যায়নি, সেই নার্সিং স্টাফকে বিভিন্ন সময় ধরেছিল। তো এটা হসপিটালে কিন্তু রটে ছিল। দেখুন, কোনো কিছু না ঘটলে এত সহজে তো রটে না, কিন্তু এই এই জায়গায় যেখানে ধামাচাপা এতভাবে দেওয়া হয়েছে, এবং যে বলা হচ্ছে যে লাস্ট সিন থিওরি, যেটাকে এরা দেখানোর চেষ্টা করেছে, যে চারজনকে, যে এই যে স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার হিসাবে সে প্রমাণ করেছে লাস্ট সিন থিওরিতে 1:20 থেকে 1:25 কখনো হচ্ছে না। এখানেও আমি বারবার দেখবেন একই কথা আপনাদের চ্যানেলেও বারবার বলেছি, যে তারা যে চারজন যে কোর্টে, দেখুন চারজন তার আমার সামনে স্টেটমেন্ট দেয়নি, তারা কোর্টে একজন ইন্টার্ন, হাউস স্টাফ, দুজন তার সাথে যারা ছিল, তাদের স্টেটমেন্টগুলো এমন একটা যেন স্টেটমেন্টে রিহার্সাল করে এসছে, যেটা এখানেও বলেছে যে স্টেটমেন্টও তৈরি করা। কেউ বলছে আমি হোস্টেলে চলে গেছি, কেউ বলছে আমি ইমার্জেন্সিতে এসেছি, কেউ বলছে আমি ওয়ার্ডে গেছি। এইরকম ব্রুটাল রেপ, আর সবথেকে ব্রুটাল মার্ডার, আমি রেপ বলবো না, এটা কিন্তু আমি আজকের দিনে যে ওয়েব সিরিজে আরো একটা জিনিস দেখানো হয়েছে, যে এটা রেপ অ্যান্ড মার্ডার নাকি মার্ডার, আমি বলবো যে এটা কিন্তু একটা মার্ডার কেস। এমআইএমডি রিপোর্ট যেটা দিল্লিতে দেওয়া হয়েছিল, সেখানে বারবার সেখানে কিন্তু বলা হয়েছে, এবং কোর্টে যে ডকুমেন্টস প্রডিউস করা হয়েছে সেখানে বলা হয়েছে নো সিমেন্ট ফাউন্ড। যে যাই থিওরি বলুক, কোর্টে কিন্তু এটাই প্রুফ, মানে সাবমিশন করা হয়েছে। এবার বলা হচ্ছে যে পেনেট্রেশন কিন্তু হয়েছে, ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, তার সাথে হচ্ছে ভ্যাজাইনাল পেনেট্রেশন হয়েছে। এই পেনেট্রেশন দুটো, সিমেন্ট কেন পাওয়া যায়নি? একটা হতে পারে সে কোনো বেরিয়ার লাইক কন্ডোম ইউজ করেছে। দেখুন, একজন কেউ রেপ করতে এসে কন্ডোম ইউজ করবে, তাও একটা সিঙ্গেল পার্সন, এটা ভেরি আনফর্চুনেট, এবং এটাকে পাওয়া যায় না বললেই চলে। আর একটা হচ্ছে যে কোনো ব্লান্ট অবজেক্ট তাকে জোর করে ফোর্সফুলি সেখানে পেনেট্রেট করানো হয়েছিল, যেটা অনেক রেপ কেসে পারভার্টেড পার্সন এগুলো করেও থাকে, যেটা দিল্লির কেসেও অনেক সময় দেখা গেছিল। এই কেসে কিন্তু তারা দেখিয়েছে। সব থেকে আমি আজকে ইমোশনাল, মানে এইটা দেখার পরে আমি সত্যি কথা বলতে অনেকটা নার্ভাস, বলবো না, যে এই সিনটা দেখার পরে যেভাবে মেয়েটাকে মার্ডার করা হয়েছে, যেভাবে দেখানো হলো, আমি ওইটুকু সিন আমার পক্ষে দেখা সম্ভব হয়নি। আমি ডাক্তার হিসাবে জীবনে অনেক ডেড বডি দেখেছি, অনেক মানে মার্ডার কেসও দেখেছি, সুইসাইড কেসও দেখেছি, কিন্তু কোনো মানুষকে এইভাবে মারা যায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্টের এখানে যে ওয়েব সিরিজে যেটা দেখানোর চেষ্টা করেছে, যে তার চেনা পরিচিতি লোক করেছে, সেটা খুব ভয়ঙ্কর। যদি এটা সত্যি, দেখুন আমরা তো এখনো পর্যন্ত একটা পয়েন্টে ঠিক, যে শুধুমাত্র সঞ্জয় রায় এই কেস করেনি, এর সাথে আরো ইনভলভ আছে, এবং সেই ইনভলভের ভিতরে আমি বলবো যে হয়তো ডাক্তাররাই আছে। সেটা যেমন সন্দীপ ঘোষ আছে, তেমনি সন্দীপ ঘোষের বাহিনী আছে, অস্বীকার করার জায়গা নেই। সেটা সিবিআই হয়তো এখনো পর্যন্ত প্রুফ করে পারেনি, ভবিষ্যতে পারবে কি পারবে না সেটা আমি জানি না, কিন্তু একটা ব্যাপার আমি নিশ্চিত, যে এই যে ব্যাপারটাই মানুষ কিন্তু অন্তত বুঝে গেছে, যে এই ওয়েব সিরিজের মাধ্যমে যে জিনিসটা প্রকাশ করানো হয়েছে, সেটা কিন্তু ওই 9th আগস্টেরই ইনসিডেন্ট, যেটার সঞ্জয় সিমিলারিটি রায়ের অনেকটা। ভূমিকাটি কিছুটা কি ধনঞ্জয়ের মতো, মানে আপনি কি কোনো রকম সিমিলারিটি? দেখুন, যার ফাঁসি হয়ে গেছে আমি তার ব্যাপার নিয়ে কোনো কমেন্ট করব না, কারণ অলরেডি তার ফাঁসি কমপ্লিটেড। সেখানে আমার মনে হয় কথা জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন না তোলাটাই ঠিক। কিন্তু সঞ্জয় রায়কে যে একা করেছে, এই থিওরিতে অন্তত আমি বিশ্বাস করতে রাজি নই।
বা কেউ এটা বিশ্বাস করবেও না, কারণ যে সমস্ত সায়েন্টিফিক এভিডেন্স আছে, এটা তো মুভি নয়, আমি যদি বাস্তবে প্লটে আসি, কিন্তু মুভিতে যে এই ওয়েব সিরিজে যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে, আমি বলবো যে ওরা কিন্তু অনেকটাই এই যে ঘটনা তার উপর বেস করেই করেছে। এবং দেখুন, যারা অন্তত এই ধরনের কাজ করে ট্রু স্টোরি বেস করে, তাদের কাছেও কিন্তু যথেষ্ট ইনফরমেশন থাকে। তো সেই জায়গায় আমি বলবো যে যিনি পরিচালক অয়ন চক্রবর্তী সম্ভবত নাম, তাকে আমি ধন্যবাদ দেবো। এই ধরনের একটা ওয়েব সিরিজ করেছেন, একটা ক্রাইম থ্রিলার, আর তার সাথে যারা যারা অভিনয় করেছে খুব অসাধারণ অভিনয় করেছে, এবং অন্তত মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছে যে কি হতে পারে। এটা একটা অ্যাজাম্পশন যে একটা পুলিশ অফিসার যিনি সোহিনী সরকার তিনি ভূমিকা পালন করেছে, দেখিয়েছে, কিন্তু এখানে ইন্দিরা মুখার্জি, বিনীত গোয়েল, অভিজিৎ গুপ্তা বারংবার শাসক দলের সাথে তাদের একটা সম্পর্ক, কমিউনিকেশন করা, এই বিষয়টা আজকে ওয়েব সিরিজে যে সোহিনী সরকারকে আমরা দেখলাম যে একজন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার, বাস্তবে কিন্তু আমরা এটাই চাই, কিন্তু বাস্তবে আমরা কি পেয়েছি? একজন আইপিএস ইন্দিরা মুখার্জি। আমাদের সমাজে যেন এই ধরনের মহিলা অফিসার, আমি বলছি আজকে হয়তো অনেকে বলবেন যে আপনি একজন মহিলাকে টার্গেট করছেন, যেন যুগে যুগে এরকম মহিলার জন্ম না হয়। এই ইন্দিরা মুখার্জির মতো পুলিশ অফিসাররা, এরা হচ্ছে সব থেকে বড় ক্রিমিনাল। আজকে ইন্দিরা মুখার্জিকে বলবো যে আজকে যে সোহিনী সরকার যে ভূমিকাটা পালন করেছেন, এটা ওর করা উচিত ছিল। ও না করে কি করেছে? এই ক্রাইমটাকে ধামাচাপা দেওয়ার জন্য অভিক থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেছে। সমাজের কলঙ্ক হচ্ছে ইন্দিরা মুখার্জির মতো অফিসাররা। এই ধরনের অফিসার যেন ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে কোনোদিন জন্ম না হয়। কারণ এরা আমি জানি না এদের ফ্যামিলি আছে কিনা, যদি ন্যূনতম মাতৃত্ববোধ থাকে, আর যদি কোনো মেয়ে হয়ে থাকে, আমি বলবো সবার আগে ইন্দিরা মুখার্জির অন্তত শাস্তি হওয়া উচিত। এই সঞ্জয় রায়ের যদি ফাঁসি হয়, এই ইন্দিরা মুখার্জিরও তাই হওয়া উচিত। কারণ দেখুন, একটা কথা আছে যে এই যে আমরা বলি না যে যে কোনো ক্রাইম কেউ করলো, আর সেই ক্রাইমটাকে ধামাচাপা দেওয়া, সেটাও কিন্তু সমান অপরাধ। আজকে ইন্দিরা মুখার্জি কিন্তু সেই কাজ করেছেন। বিনীত গোয়েল তো অবভিয়াসলি, কিন্তু এটুকু আমরা মনে করি যে একজন মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এইরকম ধরনের ব্রুটাল মার্ডার কেস হয়ে গেল, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক মিথ্যে কথা এই মহিলাটা বলেছে। কিন্তু মহিলা জাতির কলঙ্ক। শুধু তাই নয়, বারবার টাওয়ালের যে কালার সেটাকেও বারংবার পরিবর্তন করেছেন। সেটা তো পরিবর্তন হয়েছে। সে আপনার দেখুন, ওই ক্রাইম সিনে তো আর আমি যাইনি, মিডিয়া ছবি বের করেছে, তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে বের করে দিয়েছিল যে ওখানে ক্রাইম সিনটা মাছের বাজার করেছিল। আর বিকালবেলা কি করতে, এই ইন্দিরা মুখার্জি নামের এইরকম একটা, মানে কি বলবো, এই ধরনের মহিলা, মানে সে আইপিএস অফিসার, সে প্রতিদিন এরকম নিয়ে এসে দেখাতো এটা আমার অভিজ্ঞ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এক একটা করে ছবি নিয়ে এসে বের করতো, এবং প্রতিদিন মিডিয়ার থিওরিকে ভুল প্রমাণ করার চেষ্টা করতো, এবং ফাইনালি এটা প্রুফ হয়েছিল যে উনি কত বড় মিথ্যে কথা বলেছিল। কিন্তু আমার সব থেকে খারাপ লাগে যে সিবিআই তাকে কোনোদিন দোষী প্রমাণিত করেনি। অন্তত এই কারণে যে পরে রাজ্য সরকার চেঞ্জ হওয়ার পরে যখন প্রথম 3জন অফিসারকে সাসপেন্ড করলো, সব থেকে বেশি খারাপ লাগে দেখুন এই ধরনের মহিলার জন্য। কারণ হচ্ছে দেখুন, বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, এরা ঠিক আছে, এরা হয়তো অনেকটা, আমরা তো মেয়ে মানে কি একটা মায়ের সমান, সেও কারণ মা হবেন। সে কোনোদিন ভাবছে যে বিনীত গোয়েল আর অভিষেক গুপ্তার মতো নিজেকে কেন প্রমাণ করলো? সে তো অ্যাট দ্য এন্ড অফ দি ডে এই মেয়েটার কথা ভাবতে পারতো যে একটা মেয়ের ব্রুটাল এরকম রেপ অ্যান্ড মানে মার্ডার কেস হয়েছে, তো সেই কেসে আমি এরকম ধরনের কি করে ধামাচাপা দিই? সে কি এই যে ওয়েব সিরিজে যে সোহিনী সরকারকে যেভাবে দেখানো হয়েছে, কেন এর মতো হতে পারলো না? একা তো হতে পারতো। বলছি, ওয়েব সিরিজের যে সোহিনী সরকার, তিনি কি বাস্তবে দময়ন্তী সেন? আপনার কি মনে হয়েছে? দময়ন্তীর অবভিয়াসলি, দেখুন পার্ক স্ট্রিটের সেই রেপ অ্যান্ড মার্ডার কেসটা, সরি রেপ কেস, নট মার্ডার কেস, রেপ কেসটা আমি দেখেছিলাম দময়ন্তী সেন ওই টাইম পিরিয়ড। হ্যাঁ, আমরা চাই দময়ন্তী সেনের মতোই অফিসার হোক, কখনো আমরা চাই না ইন্দিরা মুখার্জি এরা আইপিএস হোক আর এরা যেন বাস্তবে সোসাইটিতে জন্ম নিক। আমরা চাই দময়ন্তী সেনের জন্ম নিক, কারণ সেই আমার মনে আছে যে তৃণমূল গভর্নমেন্ট সরকারে আসার পরে পার্ক স্ট্রিট কাণ্ডে যখন একমাত্র তিনি সেখানে কাকলি ঘোষ দস্তিদার বলে দিয়েছিলেন, এমন এমন কিছু কমেন্ট করেছিলেন শাসক দলের নেতারা, সেটা কিন্তু খুব লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং পরবর্তীকালে সেই মহিলা মারাও গেছেন, তিনি জাস্টিস পাওয়ার হয়। কিন্তু এই একমাত্র আইপিএস অফিসার এই ক্রাইমটার পর্দা ফাঁস করার জন্য তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, এবং তিনি আর কোনোদিন ভালো পোস্টিং পায়নি। কিন্তু তার কিন্তু কোনোদিন আমরা দেখিনি যে সেই পোস্টিং নিয়ে হয়তো খুশি ছিলেন। তাকে কিন্তু কোনোদিন সরকার সামনে আনেনি। সামনে এনেছে কাকে? ইন্দিরা মুখার্জিকে। আজ যদি দময়ন্তী সেনের মতো অফিসার যদি তাকে প্রমোট করা হতো, তাহলে এই ধরনের ঘটনা আজকে ঘটতো না। তাহলে আজকে বাস্তবের সৈনিক সরকার কিন্তু দময়ন্তী সেন হতে পারতো, এবং অভয়া কেষ্ট হয়তো হতো না। এই জন্য আমি বলবো যে আমাদের সোসাইটিতে দময়ন্তী সেন দরকার। ইন্দিরা মুখার্জির মতো এইরকম
মানে কলঙ্ক অফিসার যেন আমাদের সোসাইটি না থাকে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, একেবারেই নির্মল ঘোষ, তাকে ব্যারাকপুর কোর্টে তোলা হলো, লটারি থেকে শুরু করে অভয়া মামলা, এছাড়া সন্দীপ মুখার্জি আরেকটা নাম জড়িয়ে, কি বলবেন? দেখুন, আজকে ওদের সম্ভবত 8 দিনের পুলিশ কাস্টডি শেষ হয়েছে, ওদের আজকে কোর্টে বোধহয় তোলা হয়েছিল, এবং সেক্ষেত্রে ওদের তো জেসি অভয়া কেসে অলরেডি 14 দিন কিন্তু জুডিশিয়াল কাস্টডি রয়েছে, আর পুলিশ কাস্টডি হচ্ছে 8 দিন, সেটা হচ্ছে লটারি কেসে। কিন্তু আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে, আরো কিছু কেস ট্যাগ করা হয়েছে এই নির্মল ঘোষের এগেনস্টে। তো সেই কেসগুলোতে সম্ভবত পুলিশ কাস্টডি পেলেও পেতে পারে, আমার কাছে এক্সাক্ট ইনফরমেশন এসে পৌঁছায়নি, কিন্তু আমি এখনো পর্যন্ত যেটুকু পেয়েছি তাতে কিন্তু অভয়া কেসে কোনো তার বেল হয়নি। এটাকে কিন্তু তার যে আইনজীবী ছিল নির্মল ঘোষের, আগের দিনও মিথ্যা কথা বলেছিলেন, বাইরে এসে ভুল কথা বলেছিলেন যে তার বেল হয়েছে অভয় কেসে হয়নি। অভয় কেসে কিন্তু 2 সপ্তাহ মানে তার জুডিশিয়াল কাস্টডি। তো যেহেতু সে পুলিশ কাস্টডিতে রয়েছে, তার জন্য সে জুডিশিয়াল কাস্টডিতে যেতে পারছে না। নির্মল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বসবেন, সন্দীপ মুখার্জি মুখোমুখি বসবেন, বিস্ফোরক কিছু তথ্য বেরোবে? এই রাতের ঘটনা বা এই শ্মশান ঘাটে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার যে গল্পটা, কি ছিল এর পিছনে অঙ্কটা, গ্রিন করিডোর করে, এগুলো বেরোবে? দেখুন, শুধু নির্মল ঘোষ কেন, নির্মল ঘোষ, দেখুন সোমনাথ শাম তার নিচে, সোমনাথ শাম, সন্দীপ মুখার্জি তার নিচে, নির্মল ঘোষ, বিনীত গোয়েল, আর হচ্ছে ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তা, এই 4 জনকেই মমতা ব্যানার্জির সামনে বসানো উচিত। বসিয়ে এরা কার কার ডিরেকশন ফলো করেছে এটা জানা উচিত। সিবিআই কবে করবে সেটা আমরা অপেক্ষায় থাকবো। আগের টিম তো কোনোদিন কুক করেছে বলে আমি অন্তত দেখতে পাইনি, যদি করে থাকে সেটা হয়তো ক্লোজ ডোরে কফি খেয়েছে। কিন্তু এখনকার নতুন টিম তারা করবে কিনা তার জন্য এখন 28 আগস্ট হাইকোর্টে ডেট রয়েছে। এর আগে অলরেডি সিবিআই আর্জি করে এসে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে। আমরা আশা করছি ডাকবে, কারণ নির্মল ঘোষকেও তো পুলিশ কাস্টডিতে নিয়েছে, সিবিআই কিন্তু নেয়নি। তো সিবিআই কে এবার ভাবতে হবে যে কাস্টডি কাকে নেবে। কিন্তু দেখুন, ক্রাইমের আলটিমেট পর্দাফাশ কিন্তু ওই মমতা ব্যানার্জি ছাড়া আর অন্য কেউ বেরোবে না। তো সেই মমতা ব্যানার্জিকে কবে ডাকবে সেটা এখন মানুষ তার অপেক্ষায় আছে। আজকের দিনে যে ওই ওয়েব সিরিজ নিয়ে যে কথা বলছি, সো ওয়েব সিরিজেও যাকে দেখানো হয়েছে সেখানেও কিন্তু ইন্ডিকেট করা হয়েছে যে এখন বলবে যে এটা যেহেতু ওয়েব সিরিজ, তো সেক্ষেত্রে আপনি কেন বলে দিচ্ছেন। দেখুন, যা যা ইনফরমেশন তথ্য আছে এই কেসটাতে, মমতা ব্যানার্জি ছাড়া অন্য কেউ, যে এরা এই নির্মল ঘোষ বা অন্যান্য যারা কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, মমতা ব্যানার্জির পরামর্শ ছাড়া বা অর্ডার ছাড়া এটা কেউ কোনোদিন করতে পারে। তবে অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমি একটা কথাই বলবো, যে যাই অভিযোগ করুক, এই ওয়েব সিরিজ যারা যারা দেখেননি আমি বলবো তাদের দেখার জন্য অনুরোধ করবো। আর একটা বলবো, ওয়েব সিরিজে যেটা দেখানো হয়েছে অনেকটাই সিমিলার, এটাও কিন্তু সন্দেহ নেই। এবং 9th আগস্টের সত্যি কথা বলতে মনে হলো যে আমরা পুনরাবৃত্তি দেখছি, ঘটনাটাকে কিভাবে ঘটেছিল তার একটা রিজেনারেট করার চেষ্টা করা হয়েছে। সেটা অ্যাজাম্পশন হলেও আমাদের এতদিনের যে লড়াই বা এতদিনের যে তথ্য, যেগুলো মেলালে কিন্তু এই জায়গায় কিন্তু আসা যায়। সো আরো একবার বলবো যে এই ওয়েব সিরিজের যিনি করেছেন অয়ন চক্রবর্তী এবং যারা অভিনয় করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ওয়েব সিরিজটা সবাই দেখুন।